সুপ্রিয় দর্শক, এশিয়ান টেলিভিশনের নিয়মিত আয়োজন টেবিল টকে স্বাগত জানাচ্ছি। আমি বাতেন বিপ্লব। আজকের আলোচনার বিষয় সাম্প্রতিক বিশ্ব এবং বাংলাদেশ। এই বিষয়ে আলোচনা করার জন্য আমরা চারজন অতিথিকে আজকের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি। প্রথমেই তাদের সাথে আমরা পরিচিত হয়ে নেব। আমি যদি একেবারে আমার শেষ থেকে শুরু করি, জনাব আখতারুজ্জামান বাচ্চু আছেন, উনি রাজনীতিবিদ। আপনাকে স্বাগত এশিয়ান টেলিভিশন আজকের স্টুডিওতে। এবং তার পাশে রয়েছেন জনাব আবুল কালাম আজাদ, অধ্যাপক, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। এবং মাঝখানে রয়েছেন জনাব ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ হাসান নাসির, অবসরপ্রাপ্ত প্রেসিডেন্ট নেক্সাস ডিফেন্স অ্যান্ড জাস্টিস ও নিরাপত্তা বিশ্লেষক। আপনাকেও স্বাগত। এবং সবশেষ রয়েছেন আবুল কাশেম শেখ, সিভিল সোসাইটি রিপ্রেজেন্টেটিভ, ইউনাইটেড নেশন। আপনাদের চারজনকে আজকের এই আলোচনায় স্বাগত। এবং আপনারা জানেন যে খুবই দুঃখজনক হলেও সত্য বিষয়টি যে ভারত এবং পাকিস্তানের মধ্যে যে যুদ্ধ শুরু হয়েছে এটি একেবারে অনাকাঙ্ক্ষিত ছিল। তারপরও আজকে এটি সবচেয়ে বেশি আলোচনা এবং আমরা এটি দিয়ে শুরু করতে চাই। প্রথমেই আমি যেতে চাই ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ হাসান নাসির, অবসরপ্রাপ্ত, আপনার কাছে। বাংলাদেশ একেবারে বলা হচ্ছে যে বাংলাদেশ হচ্ছে এই যুদ্ধের সীমান্ত রেখা। ইমতিয়াজ স্যার যে কিছুক্ষণ আগে যেটি বলেছেন, এবং আমরা দেখছি যে আসলে ভারত দাবি করছে এরই মধ্যে তাদের 10 জন নিহত হয়েছে এবং 32 জন আহত হয়েছে। অন্যদিকে পাকিস্তান দাবি করছে তাদের 26 জন নিহত হয়েছে এবং অর্ধশতাধিক আহত হওয়ার ঘটনা ঘটেছে। তো এর আগেও আমরা পাকিস্তান ভারতের এই যুদ্ধ দেখেছি, যদিও এই কাশ্মীরকে কেন্দ্র করে, কাশ্মীরে একটি সন্ত্রাসী হামলার ঘটনাকে কেন্দ্র করে আজকে কিন্তু একেবারে যুদ্ধ, সরাসরি যুদ্ধ শুরু হয়েছে। আমরা কিছুক্ষণ আগে শাহবাজ শরীফ, পাকিস্তানের প্রধানমন্ত্রী, তিনি কিন্তু বলেছেন যে তার বাহিনীকে এরই মধ্যে অনুমতি দেওয়া হয়েছে যে কোনো সময় মতো ভারতের সমুচিত জবাব দেওয়ার বিষয়। এই বিষয়টি নিয়ে আসলে আপনি যদি একটু ভূমিকা রাখতেন। মূল বিষয়টা হচ্ছে কাশ্মীরের পহেলগামে যে ঘটনাটা ঘটেছে, এটার সত্যিকার অর্থে কে দায়ী সেটা এখনও নিরূপণ হয়নি, কোনো তদন্তই হয়নি। এই ঘটনার আমরা দেখলাম 30 মিনিটের মধ্যেই ভারত একতরফাভাবে দাবি করলো যে এটা পাকিস্তানের তরফ থেকে এসছে। আর যাই হোক, কাশ্মীরে 170 ধারা বাতিল করার পরে থেকে একটা ইনসার্জেন্সি ওয়ার চলতেছে কাশ্মীরের স্বাধিকার আন্দোলন, যেটা সেই পরিপ্রেক্ষিতে তাদের স্বাধীনতাকামীরা যদি এটা করে থাকে, সেটার জন্য একতরফাভাবে পাকিস্তানকে দায়ী করা ঠিক হয় নাই, বা তদন্ত ছাড়া তাদেরকে একতরফা ইয়ে করা ঠিক হয় নাই মনে করি। আর যেটা বিষয় হচ্ছে যে ভারত পাকিস্তানের সাথে কিছু একটা করে, তার আমরা যেটা বলছি যে বিহারের ইলেকশন বা তার আভ্যন্তরীণ সমস্যাগুলোকে সে দৃষ্টিটা অন্যদিকে ফেরানোর জন্য হয়তো কিছু একটা প্ল্যান করছে। আর একটা বিষয় হচ্ছে যে পাকিস্তানের নিজেরও রাজনৈতিক এবং অর্থনৈতিক একটা ক্রাইসিসের মধ্যে আছে। আমরা দেখলাম পাকিস্তানের সেনাপ্রধান এই পহেলগাম আক্রমণের ঘটনার বেশ কয়েকদিন আগে, 5-6 দিন আগে একটা বেশ আক্রমণাত্মক একটা বক্তব্য রাখলেন। সেটাও একটা ইন্ডিকেট করে যে পাকিস্তানও হয়তো কিছু একটা উস্কানিমূলক ইচ্ছা প্রকাশ করছে, মানে ভারতকে উস্কানি দিয়েছে বলা যেতে পারে। তো সেই পরিস্থিতিতে যেটা ঘটলো সেটা দুঃখজনক, এবং আমি মনে করি এই জানমালের ক্ষতি ছাড়া দুই দেশের আমি একটু আপনাকে স্মরণ করিয়ে দিতে চাই যে ভারত কিন্তু একতরফাভাবে শুরু থেকে পাকিস্তানকে এই পেহেলগামের যে হত্যাকাণ্ড, সন্ত্রাসী হামলা, সেই দোষ কিন্তু পাকিস্তানের উপর চাপিয়ে দিয়েছে। এবং তখন সেনাপ্রধান যেটি বলেছেন আমরা যুদ্ধের জন্য প্রস্তুত আছি, এটি কি আসলে পাকিস্তানের কোনো উস্কানি কিনা, না কি আসলে বিষয়টি একটু যদি পরিষ্কার করতেন। এটা ভারত তো চাচ্ছে পাকিস্তানের সাথে একটা যে কোনোভাবে একটা কনফ্লিক্ট সিচুয়েশন ক্রিয়েট করে, বাট ভারত এতটা মনে হয় আন্দাজ করে নাই যে প্রথম অ্যাটাকেই তার 5টা বিমান ভূপাতিত হবে বা এত ক্ষয়ক্ষতি হবে। আমার মনে হয় তার নিজের স্ট্রেংথটা সে ওভার এস্টিমেট করেছে। এবং পাকিস্তানকেও তার একটা জিনিস বুঝতে হবে, আমি আমার ভূমিকে প্রতিরক্ষা দিব, সেটার জন্য যে শক্তি প্রয়োজন, অন্যের দেশে যে ঢুকে আক্রমণ করে তাকে ক্ষয়ক্ষতির সম্মুখীন করার জন্য কি আমাকে মিনিমাম কমপক্ষে 3 গুণ শক্তি বা তার থেকে বেশি অর্জন করা প্রয়োজন ছিল। ভারত জানে না যে তাদের এই শক্তিটা 3 গুণ নাই। আর প্রথম কথা হচ্ছে যে যুদ্ধের জন্য একটা কারণ থাকতে হয়। আমার মনে হয় সেই কারণটা ভারত বা ন্যারেটিভ, যেটা আমরা বর্তমান চলমান ভাষায় যেটা বুঝি, সেই ন্যারেটিভটা আমার মনে হয় নরেন্দ্র মোদী বা এটা তো আসলে ভারত সরকারের বা বিষয় না হলেও এটা আমার মনে হয় বিজেপির একটা ব্যক্তিগত, মানে দলীয় স্বার্থে তারা এই কনফ্লিক্টটার ব্যবস্থা করেছে। এবং সেই পরিপ্রেক্ষিতে
তাদের অর্জনটা খুব একটা বেশি সুখকর হবে না। ধন্যবাদ আপনাকে অধ্যাপক আব্দুল কালাম আজাদ। আপনার কাছে যেতে চাই, আপনি একজন গবেষকও বটে, আমরা জানি আসলে বাংলাদেশ ঠিক আমরা কদিন আগে থেকে যদি ধরি মানবিক করিডোরের ইস্যুতে বাংলাদেশ কিন্তু কথা বলেছে, এবং সবশেষ আসলে পাকিস্তান এবং ভারতের যে যুদ্ধ, এখানে আসলে বাংলাদেশের কতটুকু ক্ষতি আশঙ্কা করছেন আপনারা? ধন্যবাদ আপনাকে, আমার তিনজন বিজ্ঞ আলোচকবৃন্দ এবং আমার এশিয়ান টেলিভিশনের দর্শক শ্রোতা সবাইকে। আসলে প্রতিবেশী যদি আপনার ক্ষতিগ্রস্ত হয় বা আগুন লাগে, সেটা কিন্তু আমার পার্শ্ববর্তী দেশে লাগবে। এখন এমনিতেই আমরা গত 17টা বছর যে অবস্থায় আমাদের উপর যে স্ট্রিম রুল গেছে, ভারতের যে আধিপত্যবাদ, আর এই বিজেপি আসলে সত্যিকার অর্থে এরা মানে চরম বর্ণবাদী একটা সংগঠন, যার দরুন হয়েছে যে এরা মুসলমানদেরকে কিভাবে আপনার তাদের দেশ থেকে আপনার সেন্ট অফ করবে, এটা তাদের একটা প্ল্যান। এবং মুসলমানের উপরে যত প্রেশার ক্রিয়েট করবে, তত তাদের যে আধিপত্যবাদটা এটা সম্প্রসারণ হবে। যার দরুন এই কাশ্মীর, তারপর লাদাখ এবং জম্মু, এইখানে যে মুসলমানদের উপর যে অত্যাচার হচ্ছে, এইটা নিয়ে ওদের এক ধরনের আত্মতৃপ্তি। আর এই জায়গাটাতে যখন আপনার মনে করেন ভারত এবং পাকিস্তান যুদ্ধ লাগার পরে পুশব্যাক যেটাকে বলে, পুশব্যাক কিন্তু আমাদের এদিকে আসবে, এর ছোঁয়া কিন্তু আমাদের আসবে। এর মধ্যে বিএসএফ পুশিং শুরু করেছে, অলরেডি পুশ ইন শুরু হয়ে গেছে, এবং এতে যে ঘটনাটা ঘটবে, অলরেডি আমাদের প্রায় 13 লাখের উপরে রোহিঙ্গা একটা সমস্যা মাথার মধ্যে। এখন যদি আবার আসাম, ত্রিপুরা এবং এই ওয়েস্ট বেঙ্গল থেকে যদি সমানে আমাদের এইখানে আসে, তাহলে যে ঘটনাটা ঘটবে, আমরা আসলেই একটা মানে কি বলবো, অর্থনৈতিকভাবে আমরা একদম মানে নিঃস্ব একটা অবস্থায়। আমাদের নতুন কোনো বিনিয়োগ নেই, নতুন কোনো কর্মসংস্থানের ব্যবস্থা নেই, নতুন গার্মেন্টসের অর্ডার আসতেছে না, আমাদের প্রবাসী শ্রমিকরাও যাইতে পারতেছে না বিভিন্ন দেশগুলোতে। যার জন্য এইরকম একটা সিচুয়েশনে যদি আপনার এবং আরেকটা জিনিস দেখেন যে আমাদের যে ব্যবসা, ইন্ডিয়ার সাথে আমাদের ব্যবসা প্রায় $13 বিলিয়ন। আমরা কিছুই বিক্রি করি না, কিন্তু পুরো টাকাটাই আমাদের কিন্তু তাদের কাছ থেকে আমাদের জিনিসপত্র আনতে হয়, বিশেষ করে ওষুধ, তারপরে আমাদের যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য, আপনার আলু, পেঁয়াজ এবং অন্যান্য যে সমস্ত জিনিসপত্র, মশলা, এইটার যে সরবরাহ চেইনটা অ্যাবসলিউটলি ডিজাস্টার হয়ে যাবে। আমাদের প্রচুর সংখ্যক আপনার রুগী, যারা আপনার কমোডিটিস রুগীতে আক্রান্ত, কিডনি আক্রান্ত, ক্যান্সার, অন্যান্য, তাদের যে ডিপেন্ডেন্সিটা, এইটাতে একটা মানবিক বিপর্যয় ডেকে নিয়ে আসবে বাংলাদেশের এই বর্তমান প্রেক্ষাপটে। কাজেই মানবিক করিডোর তো পরের বিষয়, এখন আসলে আমাদের নিজেদের বেঁচে থাকাটাই হলো নিজেদের মানবিকতা, আসলে কে দেখবে, আমাদের কে দেখবে। ধন্যবাদ আপনাকে। আমরা বাচ্চু ভাই আপনার কাছে যেতে চাই। আপনি জানেন যে আসলে রাজনৈতিক দলগুলো বিশেষ করে দেশের প্রত্যেকটি ক্রান্তিকালে কণ্ঠ উচ্চকিত করেন, সেই জায়গায় আসলে আমরা আজকে দেখলাম যে কুড়িগ্রাম সীমান্ত দিয়ে, ওদিকে খাগড়াছড়ি সীমান্ত দিয়ে কিন্তু পুশিং হচ্ছে। তো সেই জায়গায় আসলে আপনারা কোনো কথা বলেছেন কিনা এখন পর্যন্ত? ধন্যবাদ আপনাকে, আপনার মাধ্যমে আমাদের সহ আলোচকবৃন্দ এবং আপনার এশিয়ান টিভির দর্শক শ্রোতা সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আসলে ভারত পাকিস্তানের যে যুদ্ধের প্রসঙ্গ, এখন আসলে এটা আকস্মিকভাবেই এটা বাংলাদেশের মানুষ আসলে প্রত্যাশা করে না। আর হলো যে পুশিনের যে বিষয়টা আপনারা বলেছেন, আপনি উল্লেখ করেছেন, সেটা আসলে দেখেন, পার্শ্ববর্তী ভারত এবং পাকিস্তান দুটোই আমাদের পার্শ্ববর্তী দেশ, আর ভারত আমাদের 3 দিক দিয়ে ঘিরে আছে। তো এখন ভারত যে 22শে এপ্রিল তাদের উপর যে কাশ্মীরের যে ইস্যু কেন্দ্র করে পাকিস্তানে যে হামলা চলেছে, সেখানে 26 জন মারা গিয়েছে। আবার পাকিস্তান তাদের 5টি বিমান ভূপাতিত করেছে। আবার পাকিস্তানের পাল্টা হামলায় তাদের 15 জন মারা গেছে। আসলে পার্শ্ববর্তী দেশে আপনার যেটা বললেন আমার সহ আলোচক, যে পাশের বাড়িতে যদি আগুন লাগে তাহলে আমিও নিরাপদ থাকবো না, ঠিক আমাদের ক্ষেত্রেও তাই হয়েছে। আমরা আসলে এই ভারত পাকিস্তানের এই উত্তেজনা আমরা আশা করব যে খুব দ্রুত নিরসন হবে। যদি না হয় তাহলে সেটার আঁচ বা সেই আগুনের যে উত্তাপ, সেটা আমাদের গায়েও কিছুটা লাগবে, কারণ প্রতিবেশী হিসাবে আমরাও কম বেশি সেটাতে আমরা প্রভাবিত হব বা আমরা ক্ষতিগ্রস্ত হব। তো সুতরাং আমরা আশা করব ভারত এবং পাকিস্তানের যে এটা লড়াই, যে উত্তেজনা, এটা কিন্তু নতুন কিছু না। আসলে 1947 দেশভাগের পর সেটা 1949 হয়েছে, তারপর আপনার কার্গিলে হয়েছে 1999 সালে, এরপর এখন যেটা হয়েছে আসলে কাশ্মীর ইস্যুতে যে 70 যে অনুচ্ছেদ, যেটা আমাদের সহ-আলোচক বললে, এটা বাতিলের পর আর ভারতের যে বর্তমান যে সরকারটি রয়েছে, সেই সরকারটি আসার পরেই এই সমস্যাগুলো, কাশ্মীরকে কেন্দ্র করে নানান সমস্যা সেটা তৈরি হচ্ছে। আসলে সরকারের
রাজনৈতিক যে মোদী সরকার, এখানে আসলে আঞ্চলিক বিষয়ের চেয়ে মোদী সরকারের রাজনৈতিক বা তাদের নিজস্ব ব্যক্তিগত দলীয় যে সেই বিষয়গুলো রয়েছে। সুতরাং আমরা আশা করব যে এটা দ্রুত নিরসন হোক। আর আমাদের দল থেকে সবসময় এই ভারতের যে আধিপত্যবাদ, আগ্রাসন বাদদের বিরুদ্ধে সবসময় আমাদের দল থেকে কথা বলা হয়েছে, আমাদের দল থেকে বলছেন। এবং আমরা এই আমাদের বর্ডারগুলিতে যে ভারত সবসময় যে তাদের যে দেখা গেছে যে আমাদের বিএসএফের উপর, আমাদের যে সীমান্তরক্ষী বাহিনী আছে তাদের উপর ফেলানিকে কীভাবে কাঁটাতারে ঝুলিয়ে রাখা হয়েছে সেগুলোর প্রতিবাদ করেছে। আমরা প্রতিটি ঘটনারে আমরা অ্যাড্রেস করেছি আমাদের দল। আপনি একজন রাজনৈতিক ব্যক্তি হিসেবে আপনার কাছে একদম স্পষ্ট জানতে চাই, অনেকেই বলছেন, আমরা দেখেছি সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে বলছেন আমরা শান্তির পক্ষে, আপনারা আসলে কোন পক্ষ, ভারত না পাকিস্তান? আসলে আমরা বাংলাদেশের পক্ষে, আমরা ভারতপন্থীও না পাকিস্তানপন্থীও না, আমরা বাংলাদেশপন্থী। আমরা এদেশের জনগণের পক্ষে। আমরা বিএনপি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক। বিএনপি বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাস করে, এদেশের জনগণের অধিকারে বিশ্বাস করে। বা বাংলাদেশে বিএনপি এদেশের জনগণের স্বার্থে বিশ্বাস করে, জনস্বার্থে কথা বলে। কৌশলে উত্তর দিয়েছেন, ধন্যবাদ আপনাকে। জনাব আবুল কাশেম শেখ, আপনার কাছে জানতে চাইব, এরই মধ্যে আমরা দেখেছি যে সামাজিক যোগাযোগ মাধ্যমে হাসনাত আব্দুল্লাহ কিংবা আসিফ মাহমুদ সজীব বই উপদেষ্টা তারা বলেছেন যে সার্বভৌমত্বের প্রশ্নে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে এবং এখন এক থাকার কোনো বিকল্প নেই। অন্যদিকে শাহবাজ শরীফ তিনি ঘোষণা দিয়েছেন যে সময় মতো ভারতকে উচিত জবাব দেওয়া হবে। এই উচিত জবাব দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশে আসলে কি কি ধরনের শঙ্কা রয়েছে, আমাদের কি কি ক্ষতি হতে পারে? না, এখন আমরা তো উন্নয়নশীল দেশ। এখন আমাদের এই যে মুহূর্তে যে একটা এনভায়রনমেন্ট আসছে, যুদ্ধের যে একটা মানে অবক্ষয়, যেটা মনে করেন যে এখন পৃথিবীতে দরকার নাই, তাই না? যুদ্ধ করে তো কোনো দেশ উন্নত করতে পারে না। আজকে মনে করেন যে গাজাতে যে যুদ্ধ হচ্ছে, হয়ে আজকে তারা নিঃস্ব হয়ে গেছে। এখন আপনি এখানে একটা এশিয়ার ভিতরে, সাউথ এশিয়ার ভিতরে এই যে পাকিস্তান আর আপনার আপনার এই ভারতের যে যুদ্ধ তারা চিন্তা ভাবনা করতেছে, এটা তো তারা একটা সমন্বয় করে এটাকে সুন্দরভাবে সমাধান করতে পারত। কারণ আমরা হলো শান্তির পক্ষে, আমরা শান্তি চাই। আমরা মানুষ কিভাবে সহজভাবে তাদের জীবন আপনার করবে আর কি, তাই না? তা এখন যে কথাগুলো আমাদেরকে না বললেই নয় আর কি, তাই না? এখন পৃথিবীর ভিতরে যেভাবে মানে অর্থনীতির যে একটা প্রভাব, এখন পৃথিবীতে অর্থনীতির বিরাট একটা সংকট যাচ্ছে। সেই সংকটের সময় মনে করেন যে আজকে আমাদের অনেক ভূমিকা রাখতে হবে। বাংলাদেশকে মনে করেন প্রোটেকশনের জন্য আমাদের নিজেদের এবং দল মত সর্বশেষে সবাইকে একমত হয়ে আমরা যাতে দেশের উপরে কোনো রকম না আসে আর কি, কোনো দুর্বল পয়েন্ট যেন আমাদের উপরে এসে না পড়ে, বা আমরা যেন ওই ধরনের আলোচনার ভিতরে যেন না যাই। কারণ ভারত আমাদের পার্শ্ববর্তী দেশ, এবং এখন মনে করেন যে পাকিস্তান তারা আমাদের এক সময়কার ছিল, তাই না? তারা আমরা যুদ্ধ করে তাদের থেকে আমরা বাংলাদেশ স্বাধীন করেছি। তো এখন দোনোটাই কিন্তু আমাদের এখন আপত্তি। এখন এই মুহূর্তে মনে করেন যে এটা এই যে শেখ হাসিনাকে তারা নিয়ে গেছে, তো নিয়ে যাওয়ার পরে দোনোটাই কিন্তু আপত্তিজনক একটা মানে জায়গায় আমরা আছি। তো সেই জন্য আমাদের দায়িত্ব আমাদেরকে নিতে হবে। এখন আসিফ নজরুল বা এরা যারা যেই কথাগুলো বলতেছে, এরা সমন্বয় করতে হবে, সবার সঙ্গেই সমন্বয় করতে হবে। এখানে বিএনপি বা আরও যারা আছে, এখানে মানে রাজনৈতিক দল যারা আছে, সামাজিক যারা নেতৃবৃন্দ যারা রয়েছে, সিভিল সোসাইটির যারা নেতৃবৃন্দ রয়েছে, সবাইকে মিলে যাতে আমরা একটা সুন্দর এবং শান্তির একটা প্রত্যয় আমরা রাখতে পারি, এবং সেটাকে সামনে রেখে এগিয়ে যেতে হবে। পৃথিবী কিন্তু এখন অন্যরকম, পৃথিবী আগের মতো নয়, তাই না? এখন ডিজিটাল, আপনি একটা টিপ দিলে আপনি সব কিছু দেখতে পান, সব কিছু শুনতে পান। তো কাজেই সেখানে আপনাদের এত ভয়ের তো কিছু নাই। যুদ্ধ লাগছে, ইটস ওকে, নো প্রবলেম। আমাদের তো আমরা প্রোটেকশন দিব, আমাদের তো অত্যাধুনিক আপনার আছে, তাই না? সরঞ্জাম আছে। আমাদের সৈনিকরা এখন আগের মতো নয়, ইন্টারন্যাশনাল ক্যারিয়ারের তারা ইউএন থেকে তারা ট্রেনিং দিয়ে আসছে। তারা জানে কিভাবে আমাদের এই দেশকে তারা সার্বভৌমত্ব বাংলাদেশকে কিভাবে তারা প্রোটেকশন দিতে হবে। এই জন্য আমাদের অত চিন্তা করার কোনো কারণ নেই। আর তাছাড়া হচ্ছে যে সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে এখন পৃথিবী, এখন বাংলাদেশের একটা সুন্দর একটা অবস্থান এসেছে।
হ্যাঁ হিজ এক্সেলেন্সি যে অনারেবল চিফ অ্যাডভাইজার, ওনার যে মানে যে কার্যক্রমগুলো সেগুলো দেখেন আজকে পৃথিবী জুড়ে সেটাকে একটা সুন্দর একটা পরিবেশের তৈরি করে এখন বাংলাদেশটা একটা সুন্দর মানে সম্ভাবনার দেশ হয়ে উঠেছে। এখন এই দেশে ইনভেস্টাররা আসবে, হ্যাঁ ইনভেস্টার আসবে। সে কি না করেছে 9 মাসে আমরা সেই আলোচনা নিশ্চয়ই যাবো। জনাব হাসান নাসির, আপনার কাছে আরেকটু আসতে চাই। আপনি জানেন যে যেমনটি বলছিলেন উনি যে আসলে বাংলাদেশকে আসলে অবশ্যই ঐক্যবদ্ধ থাকার বিকল্প নেই। তবে যদি আমরা জানি যে যদি পারমাণবিক অস্ত্রের যদি খেলা শুরু হয় সেক্ষেত্রে আসলে পাকিস্তানের অস্ত্র যেমনটি রয়েছে ভারতের চেয়েও বেশি সংখ্যায় 140 থেকে 150টি পারমাণবিক অস্ত্র রয়েছে এবং ভারতের রয়েছে 130 থেকে 140টি। অন্যদিকে যদি আমি বলি স্থল বা নৌ বা বিমান পথে যদি যুদ্ধ কোনো রকমে যদি শুরু হয় সেক্ষেত্রে ভারত ফার বেটার সমরাস্ত্রে সজ্জিত একটি দেশ এবং জনসংখ্যা অনেক বেশি। সেই জায়গাগুলোতে নিয়ে একেবারে 1 মিনিটে যদি আপনি বলেন যে আমাদের আসলে ওই খেলা চূড়ান্ত খেলা পর্যন্ত যাওয়ার আগে আমাদের আসলে কী করা উচিত? আপনি বড় একটা যুদ্ধের কথা বলছেন, আমাকে 1 মিনিট সময় দিচ্ছেন। এটা এর বিরতির পরে আমরা বিস্তারিত বলবো, এখন 1 মিনিটে যদি একটু। এটা সত্যিকার অর্থে বাংলাদেশের জন্য এটা একটা সিরিয়াসলি রিথিঙ্ক করার সময়। আমাদেরকে আমাদের অবস্থানটা বুঝতে হবে, আমাদেরকে নিয়ে আমাদের জাতীয়ভাবে ঐক্যবদ্ধ অবশ্যই হতে হবে। উদাহরণ হচ্ছে ইমরান খান কিন্তু সরকার এবং সেনাবাহিনীর প্রতি একাত্মতা প্রকাশ করছে পাকিস্তানে। সে বলে নাই যে আমাকে জেল থেকে ছাড়ো তারপরে আমি তোমার যুদ্ধে একমত। আমাদেরকে ওরকম সমস্ত রাজনৈতিক দলের দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ হইতে হবে জাতীয় নিরাপত্তার বিষয়। এবং সত্যিকার অর্থে আমি মনে করি সশস্ত্র বাহিনীর একটা সময় এখন, যে যাই বলুক আমরা অনেক কিছুই স্বপ্ন দেখি, কল্পনা করি, নিজের একটা অ্যাসেসমেন্ট করতে হবে এই মুহূর্তে আমরা কতটুকু সক্ষম আমাদের ভূমি রক্ষার্থে, আমাদের প্রতিরক্ষা কতটুকু বাংলাদেশকে রক্ষা করতে সশস্ত্র বাহিনীর 3 বাহিনী কতটা সক্ষম সেটা এখনই যাচাই করার সময়। ধন্যবাদ। আমরা সেটা জবাব দিতে হবে সবাই। নিশ্চয়ই সেই বিষয়ে আমরা আলোচনা যাব। আমরা এবার একটু বাংলাদেশ বিষয়ে আলোচনা করি। বিশ্বের প্রেক্ষাপটে আসলে বাংলাদেশ অঙ্গাঙ্গিভাবে জড়িত, তারপরেও বাংলাদেশে এখন যে আসলে রাজনৈতিক পরিস্থিতি সেটি অন্তর্বর্তীকালীন সরকারের ওপর অনেকটাই ডিপেন্ডেন্ট। সামনে নির্বাচনের একটি দাবি রয়েছে রাজনৈতিক দলগুলোর। অধ্যাপক আবুল কালাম আজাদ, আপনার কাছে যেতে চাই যে বিএনপি আসলে গতকাল 4 মাস পর উন্নত চিকিৎসা শেষে বেগম খালেদা জিয়া দেশে ফিরেছেন এবং আমরা দেখেছি যে বিমানবন্দর থেকে গুলশানের ফিরোজা পর্যন্ত লাখো নেতাকর্মীর একটা ঢল নেমেছিল। এই যে বিএনপির নেত্রী আগমন এবং নির্বাচন নিয়ে তাদের দাবি, এটি আসলে সমন্বয় হয়ে আগাচ্ছে কিনা, আমরা নির্বাচন আসলে কবে পাবো বলে আপনি মনে করেন? ধন্যবাদ। আপনি যদি দেখেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া 2018 সালের 8ই ফেব্রুয়ারি যখন জেলখানায় যান তখন কিন্তু উনি সুস্থ ছিলেন, সুস্থ এবং হেঁটে হেঁটে আপনার জেলখানায় চলে গেছেন। তারপরে আপনি যদি এর পরবর্তী এপিসোডটা দেখেন তাহলে দেখবেন যে উনি যখন বের হন, স্ট্রেচারে বের হন, এবং এই যে সময়টুকু বাংলাদেশের গণতন্ত্রের যতগুলা কাঠামো আছে, সেটা বুট বলেন, আমার অধিকার বলেন, আইনের শাসন বলেন, মিডিয়ার আপনার স্বাধীন মিডিয়ার মত প্রকাশের কথা বলেন, সব কিন্তু স্ট্রেচারের মতো আপনার একদম কি বলবো ব্যান্ডিং ছিল। 5ই আগস্টের পরে দেশনেত্রী বেগম খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে গেলেন, সুস্থ হয়ে দেশে ফিরলেন। আপনি যদি চিন্তা করেন 5ই আগস্টের আগে, অর্থাৎ 5ই আগস্ট আর আমি যদি বলি 5ই আপনার মে, দুইটা সিনারি যদি আপনি দেখেন, লাখ লাখ নেতাকর্মী আপনার বিমানবন্দরের দিকে আর লাখ লাখ ছাত্র তরুণ গৃহবধূ সবাই আপনার গণভবনের দিকে, দুইটা সিনারির দিকে তাকান। এবং এরপরে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে যেভাবে আপনার সবাই বরণ করে নিলেন, উনি ওনার বাসায় ফিরোজাতে যখন গেলেন উনি কিন্তু নিজ হাটে গেছেন, হেঁটে হেঁটে কিন্তু ঢুকেছেন। এটা কিন্তু বিশাল একটা সাইন যে ম্যাডাম জিয়ার এই প্রত্যাবর্তনের ফলে দেশের গণতন্ত্রের সাথে যে সমস্ত প্রতিষ্ঠান আছে সমস্ত প্রতিষ্ঠান আপনার আবার সুস্থ হয়ে উঠবে। যেভাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ভেঙে যাওয়া অর্থনীতিটিকে আপনার মানে বটম লেগস বাস্কেট খ্যাত একটা দেশটাকে আপনার পরিপূর্ণ করেছিলেন, এই দেশটায় গণতন্ত্রের সাথে যে সমস্ত কাঠামো আছে সবই আবার ফিরে আসবে। এবং এই
4 মাসে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে 4 মাস বাইরে ছিলেন চিকিৎসার জন্য, 4 মাসে দেশের মধ্যে দেখেন অনেক ধরনের বয়ান ছিল। সংস্কার, নির্বাচন কোনটা, স্থানীয় না জাতীয়, তারপরে আপনার করিডোর, তারপরে প্রধানমন্ত্রীর 2 টার্ম থাকবে না 3 টার্ম থাকবে, অনেক আপনার মনে করেন ন্যারেটিভ তৈরি হয়েছিল। আমি মনে করি দেশনেত্রী বেগম খালেদা জিয়া ব্যাক করার ফলে এই সমস্ত ন্যারেটিভ আর থাকবে না। কারণ দেশ এখন 2 জন, একজন মুরব্বী আছে আর একজন রাজনৈতিক অভিভাবক আছে। মুরব্বী, উনার যে বয়স, উনি অবশ্যই দেশটাকে উনার যে আপনার যে নোবেল লরিয়েট, উনার যে আপনার সুনাম এবং বহির্বিশ্বে উনার যে আপনার অ্যাকসেপ্টেবিলিটি, সেটাকে বিএনপি কাজে লাগাবে। এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেহেতু রাজনৈতিক অভিভাবক, উনি এই ভেঙে যাওয়া যে আমাদের সামাজিক যে অবক্ষয়, এটাকে আবার জোড়াতালি দিবে। দেশের সমস্ত রাজনৈতিক দল যারা আছে, বিশেষ করে এই ফ্যাসিস্ট হাসিনার পতনে সরাসরি সম্পৃক্ত ছিলেন, তাদেরকে নিয়ে বসে দেখবেন খুবই দ্রুত নির্বাচনের আপনার তারিখ চলে আসবে। এখন আর আপনি সার্জিজের বক্তব্যই শুনেন, অন্যান্য যারা আছে মাঠের, যারা আপনার তরুণ, রক্ত গরম, হাসনাত আবদুল্লাহদের মতো কথা শুনে দেখেন। সত্যি এই দেশটা স্বাধীন, সার্বভৌম। এবং বাচ্চু ভাই যে কথাটা বলছে যে আমাদের মেন সমস্যাটা কি, আপনি দেখেন, আপনি যদি চিন্তা করেন যে আমাদের এই দেশটা স্বাধীন হওয়ার পর থেকে কেউ ভারতপন্থী, কেউ পাকিস্তানপন্থী, কেউ কিন্তু আপনার একদম নন স্টেট অ্যাক্টর হইতে পারে নাই। শেখ হাসিনা থাকলে বিএনপিকে বলে পাকিস্তানপন্থী, আবার অন্য কেউ থাকলে আরেকজনকে দোষ দেয়। এর ফলে যে ঘটনাটা ঘটছে যে এই যে এখন ভারত পাকিস্তানের মধ্যে আপনার যে দুতিয়ালি করার যে একটা সক্ষমতা বা একটা জায়গা ছিল, এটাও কিন্তু আমরা করতে পারি নাই। যেভাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, উনি একজন আপনার নন স্টেট অ্যাক্টর হইতে পারছিলেন, যার দরুন আপনার ইরাকের যুদ্ধে উনি কিন্তু আপনার বলিষ্ঠ ভূমিকা রাখতে পারছিলেন। আমি মনে করি আমাদের যে তারুণ্যের অহংকার, আগামীর যে আপনার সারা বাংলাদেশ যার দিকে তাকিয়ে রয়েছে, উনার নেতৃত্বে অবশ্যই এই দেশ আর একটা নন স্টেট অ্যাক্টরে পরিণত হবে। এবং আমরা গণতন্ত্র ছিনিয়ে আনবো, কারণ আমাদের গণতন্ত্রের মা আমাদের কাছে আছে। ধন্যবাদ আপনাকে। আমরা একটু বাচ্চু ভাইয়ের কাছে আবারও যেতে চাই। বলা হতো যে আসলে আওয়ামী লীগ দেশ বিক্রি করে না এবং আমরা প্রতিটি সরকারের মুখে এরকম অনেক কথাই শুনেছি, কিন্তু সবশেষ সেই যে দেশ নিয়ে আমাদের প্রত্যেকের প্রতিবাদের জায়গা রয়েছে, যে আমাদের শোষণ করেছে, বিভিন্ন সময় আমাদেরকে নির্যাতন করেছে, সেই দেশে গিয়েই তিনি লুকিয়েছেন। আসলে এই যে লোক দেখানো কথাবার্তা এবং আপনাদের আসলে এরপর যদি আপনি যেহেতু বিএনপি রাজনীতির সাথে জড়িত আছেন, এই সময়ের মধ্যেই কতটুকু পরিবর্তন এসেছে? দেখেন, আপনার প্রথম প্রশ্ন হলো শেখ হাসিনা আসলে মুখে যা বলতো করতো তার ঠিক উল্টো। আসলে এটা হলো যে শেখ হাসিনার বা আওয়ামী লীগের চরিত্র। আসলে এটা হলো যে আপনার প্রথম প্রশ্ন, শেখ হাসিনা বলতো যে দেশ বিক্রি করে না, অথচ মানে দেশ বিক্রি আসলে আপনার ভৌগোলিক বর্তমান পৃথিবীর বিশ্বায়নের যুগে আপনার ভূখণ্ড দিতে হয় না, সবই দিয়েছে। এবং শেখ হাসিনা কিন্তু বলেছে যে ভারতকে যা দিয়েছি, ভারত সেই ঋণ সারা জীবন মনে রাখবে। অর্থাৎ বাংলাদেশের যা কিছু শুধুমাত্র আক্ষরিক অর্থে একটি মানচিত্র বাংলাদেশের ছিল, আর সব কিছু ভারতকে শেখ হাসিনা দিয়ে দিয়েছে। মানে শেখ হাসিনা এমন একটি রাষ্ট্র তৈরি করেছিল যে রাষ্ট্রে শেখ হাসিনা মানে চেয়ারটা থাকবে, বাকি সব নিয়ন্ত্রণ করবে ভারত, পার্শ্ববর্তী আধিপত্যবাদী ভারত। আপনি দেখেছেন যে বাংলাদেশের নির্বাচন, সেটিও কে নির্বাচনে যাবে কে যাবে না। যেরকম এই তৎকালীন যে ভারতের পররাষ্ট্র সচিব সুষমা স্বরাজ এসে এরশাদকে নিয়ে নির্বাচনে নিয়ে কিভাবে নিয়ে গেল, কিভাবে সিএমএইচে ভর্তি করালো। অর্থাৎ বাংলাদেশে কে নির্বাচনে অংশগ্রহণ করবে কে করবে না, বাংলাদেশের নির্বাচনটা দিনে হবে না রাতে হবে, ভোটটা কি দিনে হবে না রাতে হবে, জনগণ ভোট দিবে নাকি তারা নির্ধারণ করবে, ভারত নির্বাচন, এমন একটি অবস্থায় চলে গিয়েছিল। এটা আসলে 5 আগস্ট পরবর্তী গুণগত পরিবর্তন কতটুকু করতে পেরেছেন আপনারা? দেখেন, আমরা তো সরকারে নেই, আমরা আগেও বিরোধী দলে ছিলাম। ব্যক্তির পরিবর্তনের জন্য সরকারের প্রয়োজন, আমরা কিন্তু রাজনৈতিক দলের পরিবর্তনের জন্য সরকারের পরিবর্তন। তবে হ্যাঁ, 5ই আগস্টের পর বাংলাদেশের জনগণ জুলুমের রাজ্য থেকে ফ্যাসিস্ট হাসিনার সেই পলায়নের মধ্য দিয়ে জনতার কৃতিত্ব, রাজনৈতিক দলের কৃতিত্ব আমরা জানতে চাই।
একক আপনারা কি গুণগত পরিবর্তন করেছেন? আমি এটা আসলে একক কারো কৃতিত্ব না, এই দেশের জনগণের কৃতিত্ব, ছাত্র জনতার কৃতিত্ব। আপনারা দেখবেন যে 5ই আগস্টের আন্দোলনে বিএনপি এবং যত গণতান্ত্রিক দল, মত, পথ এবং সেটা নারী, শিশু সহ সবাই অংশগ্রহণ করেছে, শুধুমাত্র ফ্যাসিস্ট আওয়ামী লীগ এবং তার দূষরদের ব্যতীত। সুতরাং এই যে পরিবর্তনের যে প্রত্যাশা, এই 5ই আগস্ট তৈরি হয়েছে জুলাই বিপ্লবের মধ্য দিয়ে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে, আমরা সরকারে নেই, আপনারা প্রত্যাশা আমরাও প্রত্যাশা করছি যে আপনার কাছে যেতে চাই। আমরা আবারও আসবো আপনার কাছে। গুণগত পরিবর্তন খেয়াল করেছেন কিনা আপনি এই সময়ের মধ্যে রাজনৈতিক দলগুলোর মধ্যে? কি মনে হচ্ছে যে আসলে সত্যিকারের বাংলাদেশ যেটি ছাত্র জনতার রক্তস্রোতের বয়ে এসছে এই স্বাধীনতা, সেই জায়গায়? জি, আমি যেহেতু রাজনীতি করি না, সুতরাং আমি জনগণের পক্ষে কথা বলবো। অবশ্যই সেই হিসেবে আমি মনে করছি যে বাংলাদেশের জনগণের একটা স্বপ্ন ছিল যে স্বৈরাচারের পতন হলে স্বৈরাচারের দ্বারা যারা অত্যাচারিত সেই সমস্ত রাজনৈতিক দল এক হয়ে হয়তো দেশকে গড়ার জন্যে সচেষ্ট হবে। কিন্তু আমরা দেখলাম যে এই বিপ্লবটার পরপরই এই দলগুলোকে, আমার ধারণা স্বৈরাচারের শক্তিই কিন্তু এখন এটাকে ছিন্ন ভিন্ন করে রেখে দিয়েছে, তারা এক না। যার পরিপ্রেক্ষিতে মানে যে প্রতিষ্ঠানগুলোকে আমরা বলছি ধ্বংস হয়ে গেছে, সেগুলোকে পুনর্গঠনের যে প্রচেষ্টা, সেটা সংস্কার কমিশন যেগুলো গঠন হয়েছে সেটাও মুখ থুবড়ে পড়ে আছে। আর যেটা হয় নাই অতি গুরুত্বপূর্ণ, আমি যেহেতু সশস্ত্র বাহিনীর, আমি মনে করি প্রথম শুরু করা উচিত ছিল সশস্ত্র বাহিনী, কেন হাসিনার প্রথম টার্গেট ছিল সশস্ত্র বাহিনীকে ধ্বংস করা বিডিআর হত্যার মাধ্যমে। সেই বাহিনীটাকে সংস্কারের কোনো পদক্ষেপ এখনো পর্যন্ত শুরু হয় নাই। এখন যেটা প্রশ্ন, আমি এখন বর্তমান যুদ্ধের পরিপ্রেক্ষিতে বলছি, আমাদের কিন্তু শুধু টেবিলে আলোচনা করলেই হবে না, আমাদের কিন্তু বর্ডারে প্রস্তুতি, সতর্কতা অর্জন করতে হবে। আমরা যদি খেয়াল করি, পশ্চিমবঙ্গের কলকাতাতে কিন্তু কোনো সিভিল ডিফেন্স বা যুদ্ধ প্রস্তুতি নাই, কিন্তু দিনাজপুরেও না, উত্তর দিনাজপুর যেটা আমাদের চিকেন নেকের সাথে। তার মানে ভারত চিন্তা করছে যে এই যুদ্ধ যদি পরের লেভেলে চলে যায় তাহলে চীন সম্ভবত, চীন এবং টার্কি পাকিস্তানকে সব এর মধ্যে করেছে, এবং সেটা কিন্তু শুধু রাজনৈতিক সাপোর্ট না, মিলিটারি সাপোর্ট অ্যাজ ওয়েল, এবং ফিজিক্যালি মানে তাদের আর্মস অ্যামুনিশন এবং প্রয়োজনে টার্কি তাদের ট্রুপস পর্যন্ত নিয়ে আসবে। সেই পরিপ্রেক্ষিতে যুদ্ধটা যদি চীন শুধু একটু ইনভলভ হয়ে যায় এবং ভারতকে চাপে ফেলার জন্য যদি চিকেন নিকের দিকে যদি কোনো প্রেশার দেয়, সেই ক্ষেত্রে কিন্তু আমরা তখন যুদ্ধের মধ্যে জড়িয়ে যাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি অটোমেটিক। এবং তখন ভারত যে চেষ্টাটা করবে, চিকেন নেকটাকে ওয়াইড করার চেষ্টা করবে। এবং আমাদের এখন উচিত রংপুর এবং বগুড়া ডিভিশনকে ওই চিকেন নেকের ওই জায়গাটাকে রিইনফোর্স করা, আমাদের সমস্ত রিসোর্স মোবিলাইজ করে অ্যাবসলিউটলি ডিফেন্ডিং পজিশনে চলে যাওয়া। আমি যদি বসে টেবিলে বসে আলোচনা করি যে যুদ্ধ তো ভারত পাকিস্তান করছে, আমরা শুধু বসে বসে স্ট্যাটিস্টিক্স দেখবো, কে কয়টা প্লেন ফেললো, কে কয়টা লোক মরলো। নো, আমি মনে করি আমাদের যুদ্ধ প্রস্তুতি পুরোপুরি নিতে হবে। জনাব আবুল কাসেম শেখ, আমরা একটু আপনার কাছে যেতে চাই। আপনি দেখছেন যে ইসরায়েল এর মধ্যে ভারতকে সাপোর্ট করেছে, অন্যদিকে তুরস্ক এবং চীনের একটা সমর্থন রয়েছে পাকিস্তানের দিকে। তো স্বাভাবিকভাবে আমরা বাংলাদেশি হিসেবে ইসরায়েল বিরোধী, এবং যে তারা ফিলিস্তিনের উপর যেভাবে আক্রমণ চালিয়েছিল সেটি ন্যাক্কারজনক, পুরো পৃথিবীতেই সেটি কিন্তু নাড়া দিয়েছে। এখন যেটি বলছেন জনাব হাসান নাসির, উনি বলছেন যে বগুড়া বা নর্থ বেঙ্গলের দিকে আসলে চিকেন নেকের দিকে আমাদের ফোকাস হওয়া প্রয়োজন। আপনি কি মনে করছেন? না, এখন আপনার মনে করেন যে ওরা যে ইয়েটা আপনার ভারত, হ্যাঁ, ভারত যেভাবে ওরা চিন্তা ভাবনা করতেছে আর কি, এখন ওদের চিন্তা হলো ইসরায়েল হচ্ছে হ্যাঁ ইহুদি, এখন ওরা তোর পক্ষ নিবে, ওর পক্ষ নিবে, কারণ হচ্ছে যে জন্ম ভরেই ওরা করে গেল আমাদেরকে, যেমন কাশ্মীরের জন্য এখন ওই হ্যাঁ আপনার টুপিওয়ালা দাড়িওয়ালা দেখলেই মনে করেন যে জঙ্গি করে ফেলে, কিন্তু আসল জঙ্গিকে, আসল জঙ্গিটাকে সেটা আপনি বের করেন, তাই না? পৃথিবী ওরাই হলো জঙ্গি, এখন ভারতই হচ্ছে জঙ্গি। এখন পাকিস্তানের নাম দিচ্ছে, মনে করেন যে তারা হত্যা করে তারা পাকিস্তানকে দোষ দিতেছে। তো এইভাবে করে তো একটা ইয়ে হয় না, সমঝোতা হয় না। তারা তো বলেছে যে আমরা এটাকে আলোচনার মাধ্যমে করবো, তো কাজে এখন ওই যে ইসরায়েল তোকে সাপোর্ট দিবে, এটাই স্বাভাবিক ব্যাপার। কেন তো এই পর্যন্ত যা করেছে মানে প্রত্যেকটা এগেইনস্ট দ্য হিউম্যান রাইটস, একটা মানবাধিকারের পক্ষে না। কাজে তার তো কোনো আন্তর্জাতিক বিশ্বে তার গ্রহণযোগ্যতা দেখেন আপনি কোথায় আসছে, হ্যাঁ কোথাও ওর কোনো জায়গা নেই। যে আজকে মনে করে এই মুহূর্তে এখন যে পরিবেশটা আমার ইয়ে হয়েছে আর কি, যে মানে ক্রিয়েট হয়েছে, এটাকে মনে করেন যে সঠিক সিদ্ধান্ত এবং সঠিক একটা ডিসিশনে যেতে হবে, এবং যারা
এটাকে নিয়ে তারা কাজ করছে এবং তাদেরকে সত্যিকারের মতোই আপনাকে এটা একটা সমাধানে নিয়ে আসতে হবে, যাতে করে আমরা বাংলাদেশ একটা সম্ভাবনার দেশ। এখন আমাদের দেশটা মনে করেন যে এই মাত্র একটা কি যেন বলে স্বৈরাচারী সরকার থেকে যুদ্ধ হয়ে তারপরে আজকে মনে করে আজকে কত শিশুরা কত ছাত্ররা প্রাণ দিয়ে আবার এই দেশটাকে এখানে একটা নিয়ে আসার পরে যাই হোক বাংলাদেশের একজন গুণী লোক তাদের হাতে গেছে দেশটা, তাদেরকে দিছে জনগণ। এখন তারাও একটা সুন্দর একটা পরিবেশ করার চেষ্টা করছে, সুযোগ দিতে হবে, তাই না? এখন এই মুহূর্তে মনে করেন যে কতটুকু সুযোগ দিতে হবে, কত সময়? না, সময় আমাদের অল্প, সময় বেশি নয়। কারণ হচ্ছে যে তারা তো শুরু করে যখন দিয়েছে তখন তো সেখানে একটা প্রলয় আসতে পারে, এনি মুহূর্তে এনি সেকেন্ডে একটা প্রলয় ঘটতে পারতে, কিন্তু ওইটাকে প্রোটেকশন দেওয়ার মতো তো আমাদের ক্যাপাসিটি বিল্ড আপ করে রাখতে হবে। কারণ না করলে তো আপনি কিছুই করতে পারবেন না, বাস কমপ্লিট ওরা ড্যামেজ করে দিয়ে চলে যাবে। কিন্তু এখন তার মুহূর্তে এখন এই যেহেতু আমাদের দেশের এখন সেনা প্রধান আছেন বা সেনা বাহিনী আছেন, যারা আছে বিমানে আছেন, যারা নৌবাহিনীতে আছেন, তাদের যে কার্যক্রমগুলো আছে, তাদের যে টেকনোলজি আছে, তাই না, তাদের যে রিকোয়ারমেন্টগুলো আছে, সেগুলো তো সম্পূর্ণরূপে আমাদের প্রস্তুতি নিতে হবে এবং নিয়ে আমরা ইনস্ট্যান্ট আমরা বসে থাকবো। তাহলেই দেখবেন যে একটা পরিবর্তন আসবে। আর আন্তর্জাতিক বিশ্বে মনে করেন যে এটা নিয়ে তাড়াতাড়ি একটা ডিসিশনে আসতে হবে। কারণ হচ্ছে এই ধরনের মনে করেন অবক্ষয় নেতৃবৃন্দ যারা আছে পৃথিবীতে, এরা তো অবক্ষয় নেতৃবৃন্দ, এরা তো দেশ গড়ার জন্য আসে নাই, এরা দেশ ধ্বংস করার জন্য আসছে। আজকে মনে করেন যে এই যে আজকে ভারতের এই যে এরকম প্রধানমন্ত্রী কেন আসছে, ভারতের লোকই চায় না একে, কারণ এ তো কোনো উন্নয়ন দেখাইতে পারে নাই মানুষকে। ধর্মীয় আপনার একটা কালচারে তাদের কাছে আপনি জানেন যে বাংলাদেশের সীমান্তগুলোতে যারা সীমান্তবর্তী জেলা রয়েছে সেখানকার পুলিশ সুপার থেকে শুরু করে জেলা প্রশাসনে এরই মধ্যে সতর্কবার্তা দেওয়া হয়েছে যাতে তারা প্রস্তুতি নিয়ে রাখেন, সতর্কতা অবলম্বন করেন। সেই জায়গাটি সাধারণ নাগরিকদের জন্য কতটা গুরুত্বপূর্ণ? আসলে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব আমাদের কাছে প্রথম। বাংলাদেশে আমরা একজন নাগরিক হিসেবে, তারপর রাজনীতিবিদ হিসেবে অবশ্যই, যেহেতু পার্শ্ববর্তী দেশে একটা যুদ্ধ অবস্থা, যুদ্ধের মধ্যে তারা লিপ্ত রয়েছে, সুতরাং আমাদের সতর্ক থাকতে হবে। যে পুলিশ বলেন, সিভিল ওইখানে সেনাবাহিনী বলেন, সীমান্তরক্ষী বাহিনী বলেন, এবং আমরা যারা নাগরিক আছি, নাগরিকদের নিরাপত্তা, এই দেশের মানুষের স্বাধীনতার সার্বভৌমত্ব, বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব এবং জনগণের জননিরাপত্তা, এটা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আছে, সরকারটিকে আমি আহ্বান জানাই যে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখা এবং জনগণের নিরাপত্তা বিধান, এবং বর্তমানে যে বাংলাদেশের মানুষের দীর্ঘদিন যে ভোট বঞ্চিত ছিল, বাংলাদেশের মানুষের যে ভোটের অধিকার থেকে বঞ্চিত ছিল, বাংলাদেশে একটি নির্বাচন জনপ্রত্যাশা, জুলাই বিপ্লবের মাধ্যমে ফ্যাসিস্ট হাসিনার পতনের পর যে জনপ্রত্যাশা, একটু দ্রুত একটি নির্বাচন, দ্রুত প্রয়োজনীয় সংস্কার শেষে অলরেডি ইতিমধ্যে 9 মাস চলে গেছে। আমরা সংস্কার শুধু টেবিলে আলোচনায় এসব দেখতে পাচ্ছি। সংস্কারের নামে নির্বাচনটা প্রলম্বিত করার কিছু কিছু মানুষের, আমি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রধান রয়েছেন তার উপর আমরা সমর্থন দিয়ে যাচ্ছি, দেশের মানুষ সমর্থন দিয়েছে, কিন্তু এটাও আমরা অবাক বিষয়ে লক্ষ্য করছি যে সংস্কারের নামে আলোচনার টেবিলে কালক্ষেপণ করা হচ্ছে। সংস্কার কিন্তু কোনো কিছুই হয় নাই, বা ন্যূনতম যে সংস্কারগুলো, যেগুলি রাজনৈতিক দলগুলি ঐক্যমত্য পোষণ করেছেন, সেগুলো কিন্তু হয় নাই। তবে আমরা আশা করব খুব দ্রুত সেই সংস্কারগুলি শেষে নির্বাচন, এবং আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের প্রতীক, গণতন্ত্রের প্রতীক। বেগম খালেদা জিয়ার হাত ধরেই এদেশের সেই গণতন্ত্রের 9 বছর আন্দোলনের মধ্য দিয়ে বাংলাদেশ গণতন্ত্রে পদার্পণ করেছে। আবার বেগম খালেদা জিয়ার হাত ধরে আবার সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। এখন বেগম খালেদা জিয়া আবার দীর্ঘ যে নির্যাতন নিপীড়নের মধ্যে দিয়ে বাংলাদেশের মানুষ এই গণতান্ত্রিক যে রাজনৈতিক দল বা পদ আবার ঐক্যের প্রতীক হয়ে, আমরাও চাই, তবে রাজনীতিবিদদের প্রশ্ন যাই করুন, ঘুরে ফিরে কিন্তু তারা রাজনীতি বা নির্বাচনের দিকেই যায়। আমি একটু অধ্যাপক আবুল কালাম আজাদ আপনার কাছে যেতে চাই। আপনি বলছিলেন এর আগে বেগম খালেদা জিয়া, তারেক রহমান থেকে শুরু করে আপনাদের দলের নানা প্রসঙ্গ, এবং আমরা সবশেষ যেমনটি শুনেছি যে ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু বলছেন যে জনগণ চায়, জনগণ ওনার উপর আস্থা রেখেছে আরও দীর্ঘ সময়, কেউ বলছে 5 বছর, এক একজন এক এক ধরনের কথা বলছে। তাহলে সেই বিষয়গুলো আপনারা কতটুকু গুরুত্ব দিয়েছেন? ধন্যবাদ। আসলে দেখেন, অনির্বাচিত সরকার, অনির্বাচিত নয়, আপনারা সবাই মিলে, আমরা সবাই মিলে একটি সরকার গঠন করেছি। আমি বলতে চাচ্ছি যে আপনার জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সরকারের যে গার্ডস থাকে, তার যে ডেকোরাম থাকে, রাষ্ট্র পরিচালনার তার যে মানে ওয়ে আউটগুলো থাকে, বিনিয়োগের যে রাস্তাগুলো থাকে,
পররাষ্ট্রনীতি সেট আপ করতে যে ব্যাপারগুলো থাকে, তারপরে আপনার ধরেন কর্মসংস্থানের যে সমস্ত বিষয়গুলো থাকে, তারপরে আপনার এই যে আমাদের ব্লো ইকোনমি যেগুলো আছে, যেগুলো আপনার এখন আনরিভেল মানে রয়ে গেছে, ওই সমস্ত জিনিসগুলো ফাইন্ড আউট করা, এইগুলো সমস্ত দায়িত্ব সমস্ত কিন্তু আপনার চলে আসে আপনার নির্বাচিত প্রত্যক্ষ বডি নির্বাচিত সরকারের হাতে। এখন যে অবস্থাটা আপনি দেখেন, একটা করিডোর দিবে আপনার জাতিসংঘ, যদি করিডোর দিতে বলে, এখনো কিন্তু আমরা রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে কথাই বলতে পারি না যে করিডোরের কনসেপ্টটা। তার মানে কি ওনারা কিন্তু এতটা দক্ষ না যে করিডোরের কনসেপ্টটা চাপাই দিলেই সম্ভব না। কারণ ওই আপনার সেই রাশিয়ার আপনার তারপরে বসনিয়া হার্জেগোভিনা বা অন্যান্য যে সমস্ত দেশে করিডোরের যে করুণ পরিণতি সেটা সবাই জানে। তো করিডোর দিতে গেলেও তো আপনার মনে করেন যে এটার গণভোট লাগবে, জনগণের ম্যান্ডেট লাগবে। এখন আমি সেই কারণেই বলছি ওনারা নির্বাচিত সরকার না। এখন নির্বাচিত সরকারের কেবলই পারে আপনার রাষ্ট্রের আপনার মনে করেন যে ভালো দিকটা সামনে তুলে ধরার জন্য। এখন ওনারা যদি মনে করে, যেমন দেখেন কিছুদিন আগে আমাদের একজন উপদেষ্টা বলছে যে 53 বছর তো এই দেশ সরকারি আপনার রাজনীতিবিদরা চালাইছে, তাহলে কি করলো? এটা কিন্তু বিরাজনীতিকরণ। আমাদের তারেক রহমান সাহেব ভারপ্রাপ্ত চেয়ারম্যান কয়েকদিন আগে কিন্তু একটা কথা বলছেন খুব সুস্পষ্টভাবে এবি পার্টির উদ্বোধনী অনুষ্ঠানে, আমি ওনাদের যে প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে, যে আমরা ভোট চাওয়াকে এটা আমার মনে হচ্ছে যে আমরা অপরাধ করে ফেলেছি। 17 বছর আমি এজ এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ভোট দিতে পারি না, এটা আমার অধিকার। আমি ভোট চাই, ভোট দিতে চাই। আমি নগণ্য একটা মানুষ, আমি ভোট দিতে পারি না। আমি একটা ছোট্ট কলম নিয়ে ভোট কেন্দ্রে একটা পর্দার নিচে আমার ইচ্ছা মতো ভোট দিতে চাই। এইটুকু করার জন্য যতটুকু আপনার সংস্কার দরকার, আপনি দেখেন পুলিশ প্রশাসনটাকে আপনি করেন, নির্বাচন কমিশনটাকে আপনি সেট আপ করেন, তারপরে আপনি লেভেল প্লেইং ফিল্ডের জন্য যে সমস্ত বিষয়গুলো আছে এইগুলোর আপনি আনেন। এইভাবে অযাচিতভাবে আমরা রাষ্ট্রের সর্বোচ্চ আপনার ইয়ার কাছে মানে প্রশাসকের কাছে এই ধরনের মানে আমরা অন্য কোনো দিনে আপনার কাছে শুনবো। আমি জনাব জনাব হাসান নাসির আপনার কাছে একেবারে এই বিষয়টি জানতে চাই যে আসলে নির্বাচনে একটা সুষ্ঠু নির্বাচনে সবাই ভোট দিতে চায়, আসলে শুধু একটা চাওয়া কেন? মানে একটা দেশ গঠনের জন্য অনেকগুলো চাওয়া পাওয়া থাকতে পারতো, আসলে সেগুলো কি সব পূরণ হয়ে গেছে নাকি ভোট হলেই সব হয়ে যাবে? আসলে আপনার কাছে কি মনে হয়? এটা তো আমার কাছে একটা বড় প্রশ্ন। সত্যিকার অর্থে এই বিপ্লবের পরে জাতি বা সাধারণ জনগণ যেটা আশা করেছিল যে সে তার এলাকায় আগামী ইলেকশনটা যখন হবে একটা যোগ্য প্রার্থী প্রত্যেকটা রাজনৈতিক দল দিবে, এবং সে কোনো টাকার বিনিময়ে কোনো পদ কিনে নিয়ে সে প্রার্থী হবে না, এবং সে নিজে তার ভোট দিতে পারবে। এই পরিপ্রেক্ষিতে আমি মনে করি প্রয়োজন ছিল রাজনৈতিক দলের নিজস্ব সংস্কার এবং ইলেকশন কমিশনের সংস্কার। কিন্তু আনফর্চুনেটলি আমরা এই দুইটাই মিসিং দেখছি, এবং এটাই আমাদেরকে আবার সেই পুরানো ওই ভিসিএস সার্কেলের মধ্যে ফেলে দিচ্ছে বলে আমি আশা করি। এই দুইটা সংস্কার ছাড়া যদি হয়, তা আবার ওই প্রথমে সংসদ নির্বাচন হবে, যে সাংসদ হবে সে যে চেয়ারম্যানগুলোকে টাকার বিনিময়ে পদগুলোকে বিক্রি করবে, চেয়ারম্যান এবং ইউনিয়ন কাউন্সিল, উপজেলা চেয়ারম্যান, সমস্ত পদগুলো টাকার বিনিময়ে বিক্রি হবে। আগের ওই সিস্টেমই চলবে, কেউ কম কেউ বেশি। কিন্তু আমার ধারণা যে আমরা গত যদি 30-35 বছর যদি 90 সাল থেকে যদি খেয়াল করি, তাহলে প্রত্যেক সরকারই কিন্তু পরবর্তী সরকারের যখন এসছে তার থেকে আগেরটার থেকে বেশি করছে, খারাপ, মানে বেশি বলছে আরও খারাপ করছে, এবং সেটা চরম পর্যায়ে চলে গেছে গত 16 বছরে। তো সেই পর্যায়ের থেকে মানুষ একটা স্বস্তির একটা চাচ্ছিল, কিন্তু সেটা আমার মনে হচ্ছে যেন যদি আমরা খুব তাড়াহুড়া করি, আমরা সবথেকে জাতির জন্য একটা মানে যে বেগম জিয়া সুস্থ হয়ে ফেরত আসছেন। সত্যিকার অর্থে এই মুহূর্তে দেশে দুইটা মুরব্বী আছেন, একজন প্রধান উপদেষ্টা আর একজন বেগম জিয়া। রাজনীতির স্বাধীনতা সার্বভৌমত্ব প্রতীক উনি, আর বাকি সমস্ত বিষয় ওয়ার্ল্ডলি বিষয়ের প্রতীক হচ্ছে ডক্টর ইউনূস। তা আমরা এই দুইজন গর্বিত আইকনকে নিয়ে জাতি যদি ঐক্যবদ্ধ হয়ে প্রকৃত নির্বাচন করে, প্রকৃত সংসদ সদস্যদেরকে নির্বাচিত করে আসতে পারে, তাহলে নির্বাচন। ধন্যবাদ আপনাকে। আমরাও প্রত্যাশা করি সেরকম কিছু। জনাব আবুল কাশেম শেখ, একবারে সময় শেষ আমাদের হাতে। আপনার প্রত্যাশা শুধু জানতে চাইবো যে আসলে সংস্কার কতটুকু হলো, এবং এই এখনই যদি নির্বাচনের জন্য রোডম্যাপ বা নির্বাচন রূপরেখা এগিয়ে যাওয়া যায়, তাহলে কি আসলে আমাদের সেই কাঙ্ক্ষিত বাংলাদেশ পাবো কিনা?
ধন্যবাদ আপনাকে সুন্দর প্রশ্ন করার জন্য। এখন যে পর্যায়ে আমরা আছি আর কি, পরিস্থিতির মোকাবেলা বা পরিবেশগত দিক থেকে বাংলাদেশের যে অবস্থান, আমরা অর্থনীতিতে অবক্ষয়, আমাদের অর্থনীতির কোনো মানে সঠিক কোনো সিদ্ধান্ত নেই। আমরা কিন্তু যেখান থেকে অর্থনীতি আসবে, আমরা গ্রাসরুট লেভেল থেকে যেসব যুবকরা আছে আর কি, যাদেরকে আমরা ইকোনমিক্যাল স্কিল করতে হবে, তাদেরকে কিন্তু আমরা কিছুই করছি না। এখন মনে করেন যে আমাদের সুনাম ধন্য এবং নন্দিত, বিশ্বনন্দিত ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদের দেশের সম্মানিত, তাই না, মাননীয় প্রধান উপদেষ্টা, ওনার অনেক যোগ্যতা রয়েছে, অনেক ভালো এবং উনি অনেক কিছু জানেন। কিন্তু আমার দেশের মানুষের যদি কোনো অর্থনীতির উন্নতি না হয়, তাহলে তো সেই জানার কোনো অর্থ নেই, সেই জানার কোনো মানে কোনো বহিঃপ্রকাশ নেই। যে কাজেই আমি মাননীয় ডক্টর ইউনূসকে আমি বলবো যে প্রধান উপদেষ্টাকে, যে আপনি তাড়াতাড়ি করে 5,000 লোকের 5,000 যুবকদেরকে আপনি বিনা পয়সায় চাকরি দিয়ে দেন এবং দেখেন ইকোনমিক্যাল তরুণদের মাধ্যমে কিভাবে সেটা ডেভেলপমেন্ট হয়, তাই না? মানে স্কিল যুবক নাকি আনস্কিল, কোনটা কথা বলছেন? স্কিল যুবকদেরকে, আনস্কিল যারা আছে তাদেরকে স্কিল করে আপনার নিয়ে আসেন, আপনার এন্টারপ্রেনারশিপ, এটা বিজনেস ডেভেলপমেন্টে নিয়ে আসেন, তাই না? তাহলে বেকার সমস্যা দূর করতে হবে। তাহলে সেটাই, মাত্র 5,000 কেন বলছেন আপনি? না 5 কোটি, সরি 5 কোটি যুবক আছে, আই এম সরি, 5 কোটি যুবক, 5 কোটি যুবক, 5 কোটি 5.5 কোটি যুবকের ভিতরে 1.5 কোটি যুবকের কাজ আছে, আর বাকিগুলো বেকার এখন, তাই না? আজকে যে হুন্ডা চালাচ্ছে, দেখেন হুন্ডা চালাচ্ছে এরা, ওই যে ইসের সময় যখন ওই যে কি হলো যেন, যে আমাদের করোনার সময় তারা সমস্ত চাকরি থেকে তাদের চাকরিচ্যুত করে দিয়েছে বাধ্যতামূলক। কাসেম সাহেব, এগুলো আমাদের লোক, কিন্তু বিএনপির লোক। গ্রামে গঞ্জে থাকতে পারে, যাই হোক, এখন না, আমি দেখতেছি একজন মানবিক কারণ হিসাবে দিক, কারণ তারা আমাদের সময় একেবারেই শেষ, এই একটুখানি 1 মিনিট, তার কারণ হচ্ছে যে এরা মনে করেন নিঃস্ব হয়ে হুন্ডা চালাচ্ছে, এমএ পাস, বিএ পাস, ভালো ভালো শিক্ষিত ছেলে মেয়েরা, তারা অসহায়। এই মহিলা গিয়ে ওই জাতিসংঘে বলছে যে আমি সব করুণার যা আছে সব আমি সমাধান করে দিছি, বুঝছে, এইগুলা বলে আসছে সেখানে গিয়ে, আর টাকা দিছে, সেই টাকাগুলো আত্মসাৎ করে খাইছে। কত বড় বেঈমানি, টাকা পাঠিয়ে দিছে, চিন্তা করছেন আপনি? আমরা একটু আবার থ্যাংক ইউ ভেরি মাচ, শুধু 30 সেকেন্ডের জন্য অধ্যাপক আবুল কালাম আজাদ আপনার কাছে যেতে চাই। যেমনটি বলছিলেন যে ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসরি, উনি যে আসলে যে দেশ আমরা চাই, মানে আপনারা যে বললেন শুধু নির্বাচন হলে সব পরিবর্তন হয়ে যাবে, কিন্তু আমাদের প্রশ্ন থেকে যায় যে সেই ক্লিন ইমেজের প্রার্থী বা এই যে যে প্রতিযোগিতা হওয়ার কথা ছিল সেটি হয়েছে কিনা? আসলে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনি কিন্তু এখনো ওনার প্যান্ডোরা বক্স খুলেন নাই, ওপেন করে নাই। আপনাকে অপেক্ষা করতে হবে, এই প্রশ্নের উত্তর আপনি অপেক্ষা করেন, আপনি পেয়ে যাবেন। আর আমি আরেকটা জিনিস বলে রাখি, সেটা হলো যে আজকে আপনি দেখেন প্রথম আলোতে সুন্দর একটা কলাম লিখছে আনু মোহাম্মদ, যে গ্রাফিতির লেখাগুলি কি আমরা ভুলে যাচ্ছি? ওটা একটা সাহসিকতা। তারেক রহমান সাহেব এই গ্রাফিতির কথাগুলো নিয়েই আসতেছে, আপনি তো এরকম পরিবর্তনের অপেক্ষায় আছে গোটা দেশ। আমরা সেই পরিবর্তন চাই। আমাদের সময় একেবারেই শেষ। আপনারা যারা আজকের স্টুডিওতে এসেছেন প্রত্যেককেই ধন্যবাদ জানাচ্ছি এবং আগামী দিনে আবারও দেখা হবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যেখান থেকে দেখছেন এশিয়ান টেলিভিশনের টেবিল টক, প্রত্যেককেই শুভেচ্ছা জানাচ্ছি এবং আগামীকাল একই সময়ে দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের টেবিল টক। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।